প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আচ্ছা, আমরা আজকে একটা নতুন বিষয় শিখব, যাকে আমরা বলি ফাজানের সূত্র। আমরা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে সিলভার আয়োডাইড, আমরা যদি বলি যে সিলভার আয়োডাইড দিছো কি ধরনের যৌগ, তাহলে আমরা আমাদের এসএসসি লেভেলের বা 9-10 এর জ্ঞান মোতাবেক বলতে পারবো একটা আয়নিক যৌগ। তাহলে আমরা ক্লাস 9 বা 10 এ যে পরিমাণ কেমিস্ট্রি বুঝেছি তাতে বলবো এটা একটা আয়নিক যৌগ। ঠিক আছে, তো আজকে আমরা শিখবো এটা আয়নিক যৌগ। ঠিক আছে, সিলভার আয়োডাইড আয়নিক যৌগ নয়, বরং একটি সমযোজী যৌগ। আজকে আমাদের এটাই আলোচ্য বিষয়। তো এই যে সিলভার আয়োডাইড একটি সমযোজী যৌগ, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো পোলারনের সাহায্যে। কিসের সাহায্যে? পোলারনের সাহায্যে। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার সারমর্ম হলো যে সিলভার আয়োডাইড আয়নিক যৌগ নয়, প্রকৃতপক্ষে একটি সমযোজী যৌগ, যেটা আমরা ব্যাখ্যা করতে পারবো পোলারনের সাহায্যে বা পোলারন সম্পর্কিত ফাজানের সূত্রের সাহায্যে। আমরা যদি লিখি যে এ আর বি একটা সমযোজী যৌগ, তাহলে ইলেকট্রন থাকবে এ আর বি এর মাঝে, অর্থাৎ এ বন্ড বি। এটা একটা সমযোজী বন্ধন। কি বন্ধন? সমযোজী বন্ধন। এখন আমরা যদি এরকম বলি যে এ প্লাস আর বি মাইনাস, তাহলে এই যে প্লাস আর মাইনাস অর্থাৎ ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন, এদের মাঝখানে এইখানে কোনো ইলেকট্রন নাই, বরং কি আছে? আকর্ষণ বল। কি বল? আকর্ষণ বল। তাহলে দুইটি বিপরীত আয়ন অর্থাৎ ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধন তৈরি করে তাকে বলি আমরা আয়নিক বন্ধন। এখন যদি আমরা একটা ছবি আঁকি, দেখো তোমাদের বইও আছে, সকল বইয়ে ছবিটা দেওয়া আছে। এটা একটা আমাদের ক্যাটায়ন আর এটা একটা আমাদের অ্যানায়ন। তাহলে এই ক্যাটায়ন আর অ্যানায়ন যদি এরকম থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এদের মাঝে আকর্ষণ বল আছে, এবং এই জন্য আমরা বলছি এটা আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ। কিন্তু যদি ঘটনাটা এমন হয়
যে এ প্লাস এখানে আছে, ঠিক আছে, বি মাইনাস এখানে আছে, এটাও ঠিক আছে। যদি এ প্লাস এর আকর্ষণে বি এর ইলেকট্রন এইদিকে চলে আসে, তাহলে এই ঘটনাটা কি হইলো? সমযোজী বন্ধনের মতো হয়ে গেল। ইলেকট্রন দুই নিউক্লিয়াসের মাঝে ছড়িয়ে পড়লো। আমি আবার বলতেছি, যদি এ প্লাস মানে ক্যাটায়নের আকর্ষণে বি মাইনাস অর্থাৎ অ্যানায়নের ইলেকট্রন ক্যাটায়নের দিকে চলে আসে, তাহলে আমরা বলতে পারবো এই ঘটনাটা এ বন্ড বি এর মতো হয়ে গেল, অর্থাৎ ইলেকট্রন দুই নিউক্লিয়াসের মাঝে কিছুটা ছড়িয়ে পড়লো। এই যে ক্যাটায়নের প্রভাবে অ্যানায়নের ইলেকট্রন মেঘের স্থানান্তর, একে আমরা বলি পোলারন। আমি আবার বলতেছি যে ক্যাটায়নের প্রভাবে অ্যানায়নের ইলেকট্রন মেঘের স্থানান্তরকে বলা হবে পোলারন। আচ্ছা, তাহলে আমরা ছবিটাকে আঁকি। এতক্ষণ ছিল এটা সুবিন্যস্ত, এখন কিন্তু আর সুবিন্যস্ত নাই। কি হয়েছে? যে ক্যাটায়নের প্রভাবে অ্যানায়নের ইলেকট্রন মেঘের স্থানান্তর ঘটছে এবং ইলেকট্রন কি দুই নিউক্লিয়াসের মাঝামাঝি চলে আসছে। তাহলে এই ঘটনার সাথে মিল হয়েছে কার? এই ঘটনার। তাহলে আমরা কি বলতেছি যে ক্যাটায়নের প্রভাবে অ্যানায়নের ইলেকট্রন মেঘের স্থানান্তরকে বলা হয় পোলারন। পোলারনের ফলে একটি আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য লাভ করে বা সমযোজী বৈশিষ্ট্য অর্জন করে। তাহলে এখন বিষয় হইল কোন কোন ক্যাটায়ন দ্বারা পোলারন সম্ভব বা কোন কোন অ্যানায়ন দ্বারা পোলারন সম্ভব এ সম্পর্কে, অর্থাৎ পোলারন সম্পর্কে বিজ্ঞানী ফাজানের একটা সূত্র আছে। আমরা সূত্রটা পড়ি। হ্যাঁ, তাহলে কি বলছে? পোলারন সম্পর্কিত বিজ্ঞানী ফাজানের সূত্র। তাহলে বিজ্ঞানী ফাজান বলছে ক্যাটায়ন ছোট হলে পোলারন বেশি হবে। তারপরে কি? অ্যানায়ন বড় হলে পোলারন বেশি হবে। আর কি? ক্যাটায়ন অথবা অ্যানায়ন এর উচ্চ চার্জ অর্থাৎ চার্জ বেশি হলে পোলারন বেশি হবে। আর একটা হইলো DOF অরবিটাল বিশিষ্ট ক্যাটায়ন হইলে পোলারন বেশি হবে। তাহলে আমরা এতক্ষণে কি বললাম? যে ক্যাটায়ন ছোট হলে পোলারন বেশি হবে, অ্যানায়ন বড় হলে পোলারন বেশি হবে। ক্যাটায়ন বা অ্যানায়নের উচ্চ চার্জ অর্থাৎ চার্জ বেশি হলে পোলারন বেশি হবে। DOF
অরবিটাল বিশিষ্ট ক্যাটায়ন থাকলে পোলারন বেশি হবে। একটি আয়নিক যৌগে পোলারন বেশি হলে বা একটি আয়নিক যৌগে পোলারন যত বেশি হবে যৌগটি তত বেশি সমযোজী হবে। তাহলে আমরা কি বলছি বাবা, যে একটা আয়নিক যৌগে পোলারন যত বেশি হবে যৌগটি তত বেশি সমযোজী হবে। তাহলে এখন আয়নিক যৌগ যখন সমযোজী হবে তখন আমরা কি বলবো, যৌগটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে এবং পানিতে অদ্রবণীয় হবে। কি বলতে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কমে যাবে এবং যৌগটি পানিতে অদ্রবণীয় হবে। তাহলে আমার যৌগটা ছিল কি আয়নিক, হইল কি পোলারন। তাহলে কি হয়ে গেল, আয়নিক যৌগ পোলারনের কারণে হয়ে গেল সমযোজী। তাহলে আমরা সবাই জানি যে সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম এবং পানিতে অদ্রবণীয়। যেমন তেল একটা সমযোজী যৌগ, এটার মনে করো পেট্রোল খোলা রাখলে উড়ে যায়, তাহলে পেট্রোল একটা সমযোজী যৌগ এবং পেট্রোল পানিতে কি অদ্রবণীয়। তাহলে যে কোনো সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম এবং পানিতে অদ্রবণীয়। তাহলে আমরা বিষয়টাকে আরো পরিষ্কার ভাবে লিখতে পারি যে যৌগটা কি ছিল আমাদের আয়নিক, তারপরে হইল কি পোলারন, তখন যৌগটা কি হবে, যৌগ আয়নিক আর হলো কি পোলারন, তো যৌগটা কি হবে সমযোজী। আবার সমযোজী হলে কি হবে, পানিতে অদ্রবণীয়, গলনাঙ্ক কম স্ফুটনাঙ্ক কম। এই তাহলে আমরা এখন বোঝার চেষ্টা করি যে সিলভার ফ্লোরাইড আর সিলভার আয়োডাইড। সিলভার একটা ধাতু, ফ্লোরিন একটা অধাতু, সিলভার একটা ধাতু, আয়োডিন একটা অধাতু। আমরা এই মানে 9-10 এর আইডিয়া মোতাবেক বলতে পারি দুইটাই আয়নিক। আমরা এখন কি শিখলাম, যে এইটা আয়নিক এটা সমযোজী। আমরা জানি যে একই গ্রুপের সিলভার ফ্লোরাইড আয়নিক, সিলভার আয়োডাইড সমযোজী। কেন, যে ফ্লোরিন অপেক্ষা ক্লোরিন বড়, ক্লোরিন অপেক্ষা ব্রোমিন বড়, ব্রোমিন অপেক্ষা আয়োডিন বড়। মানে একটু আগে তোমাদের বললাম যে অ্যানায়ন যত বড় হবে পোলারন তত বেশি হবে, আর পোলারন বেশি হলে যৌগটা সমযোজী হবে, আর যৌগটা সমযোজী হইলে পানিতে অদ্রবণীয় হবে, গলনাঙ্ক কমে যাবে, স্ফুটনাঙ্ক কমে যাবে। তাহলে এই পোলারনের কারণে সিলভার আয়োডাইড
সমযোজী এবং পানিতে অদ্রবণীয়। এবার দেখো যে বেরিলিয়াম কার্বনেট তাপ দিলে পাই বেরিলিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। ম্যাগনেসিয়াম কার্বনেট একে তাপ দিলে পাই ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। আর একে বলে আমরা বেরিয়াম কার্বনেট, তাপ দিলে পাবো বেরিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে এটাকেও তাপ দিলে ভাঙবে, এটাকেও তাপ দিলে ভাঙবে, এটাকেও তাপ দিলে ভাঙবে। আর আমাদের আজকের বোঝার বিষয় হলো কোনটা অল্প তাপে ভাঙবে আর কোনটা অধিক তাপে ভাঙবে বা বিয়োজিত হবে, বিয়োজিত হবে। তাহলে আমরা সবাই জানি যে একটা আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। কি হয়? বেশি হয়। তাহলে আমাদের এই গ্রুপ, এটা হলো গ্রুপ 2, গ্রুপ 2 এর বেরিলিয়াম সবার উপরে, তারপরে সবার নিচে কি আছে? বেরিয়াম। তাহলে আকার বাড়তেছে না কমতেছে? অবশ্যই আকার বৃদ্ধি। তাহলে আমরা একটু আগে শিখলাম যে ক্যাটায়ন যত ছোট হবে পোলারন তত বেশি হবে। তাহলে কি বললাম? ক্যাটায়ন যত ছোট হবে পোলারন তত বেশি হবে। তো এখানে বেরিলিয়ামের আকার ছোট আর বেরিয়ামের আকার বড়। তাহলে এই তিনটার মধ্যে পোলারন সবচেয়ে বেশি হবে কোথায়? বেরিলিয়াম কার্বনেট। কেন? আকার ছোট। কার আকার ছোট? এই যে বেরিলিয়াম ক্যাটায়নের আকারটা অনেক ছোট। যদি পোলারন বেশি হয় তাহলে বেরিলিয়াম কার্বনেট হবে অধিক সমযোজী। আর সমযোজী হইলে আমরা বলতে পারবো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। তাহলে এখানে পোলারন সবচেয়ে বেশি, এখানে পোলারন সবচেয়ে কম। তাহলে এটা হলো অধিক সমযোজী, অধিক আয়নিক। এটা অল্প তাপে ভাঙবে, এটা বেশি তাপে ভাঙবে। আচ্ছা, এবার এগুলো আমাদের পরীক্ষায় প্রায় বছরে আসে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়। এবার দেখো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এখন দেখো যে সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম। আমরা সবাই জানি যে একটা পর্যায়ের বাম পাশ থেকে ডান পাশে গেলে আকার কি হয়? ছোট হয়। আকার কি হবে? ছোট হবে। তাহলে সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের আকার ছোট, ম্যাগনেসিয়াম অপেক্ষা অ্যালুমিনিয়ামের আকার ছোট। তো আমরা একটু আগে শিখলাম ক্যাটায়ন যত ছোট হবে পোলারন তত বেশি হবে। আবার কি বলতেছি আমরা? যে চার্জ যত বেশি হবে, চার্জ যত
চার্জ যত বেশি হবে পোলারন তত বেশি হবে। সোডিয়ামের চার্জ কত বাবা? +1। ম্যাগনেসিয়াম কত? +2। অ্যালুমিনিয়াম কত? +3। তাহলে আমরা কয়টা বিষয় পাইলাম? যে চার্জ বৃদ্ধি পাইতেছে আর আকার কমতেছে। তাহলে আকার ছোট হলে পোলারন বেশি হয়, চার্জ বেশি হলে পোলারন বেশি হয়। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে অ্যালুমিনিয়াম এর উচ্চ চার্জের কারণে পোলারন সবচেয়ে বেশি, ফলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অধিক সমযোজী। আর সোডিয়াম ক্লোরাইডে চার্জ কম, পোলারন কম, ফলে সোডিয়াম ক্লোরাইড হলো একটা আয়নিক যৌগ। কি যৌগ? সোডিয়াম ক্লোরাইড হলো একটি আয়নিক যৌগ, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো একটি সমযোজী যৌগ। এবার দেখো ফেরাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড। এখন কোশ্চেন হলো যে ফেরাস ক্লোরাইড ও ফেরিক ক্লোরাইড এর মধ্যে কোনটি অধিক সমযোজী? তাহলে কোশ্চেনটা কি, ফেরাস ক্লোরাইড ও ফেরিক ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী? তাহলে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে Fe এর চার্জ কত? 2। এখানে কত চার্জ? 3। তাহলে আমরা বলতেছি চার্জ বেশি হলে পোলারন বেশি হবে, আর পোলারন বেশি হলে আয়নিক যৌগ অধিক সমযোজী হবে। আর আয়নিক যৌগ অধিক সমযোজী হলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। তাহলে আমরা স্পষ্টতই বলতে পারবো ফেরাস ক্লোরাইড অপেক্ষা ফেরিক ক্লোরাইড অধিক পরিমাণে সমযোজী। সুতরাং ফেরাস ক্লোরাইড অপেক্ষা ফেরিক ক্লোরাইডের গলনাঙ্ক কম। আচ্ছা, নেক্সট হলো NaCl ও CuCl। এই দুটার মধ্যে কোনটি অধিক পরিমাণে সমযোজী? তাহলে কোশ্চেন কি বাবা? NaCl ও CuCl এর মধ্যে কোনটি অধিক পরিমাণে সমযোজী? তাহলে সোডিয়াম যদি আমরা লিখি, ইলেকট্রন বিন্যাস লিখি, তাহলে 1s2 2s2 2p6 3s1। আর যদি আমরা ম্যাগনেসিয়াম লিখি, তাহলে 1s2 2s2 2p6 3s। ও, এটা দরকার নাই। কপার কত? 29। তাহলে 1s2 2s2
2p6, 3s2, 3p6, 3d10, 4s1, 4s1। এখন কপার আয়ন, তাহলে আমরা সবাই জানি যখন ইলেকট্রন চলে যাবে সর্বশেষ স্তর থেকে যাবে, যেমন 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, তাহলে সবচেয়ে দূরে কে আছে? 4 নম্বর কক্ষপথ বা 4 নম্বর শক্তি স্তর। যখন আমরা Cu+1 বলবো, একটা ইলেকট্রন চলে যাবে, তাহলে কপার আয়নের মধ্যে কি আছে? ডি অরবিটাল। কি অরবিটাল? কপার আয়নের মধ্যে ডি অরবিটাল বিদ্যমান। আর সোডিয়াম আয়নের মধ্যে আছে 1s2, 2s2, 2p6, এখানে কোনো ডি অরবিটাল নাই, কোনো ডি অরবিটাল নাই, ডি অরবিটাল আছে। তাহলে আমরা বলতেছি যে NaCl ও CCl কোনটি অধিক পরিমাণে সমযোজী? সোডিয়ামের চার্জ +1, কপারের চার্জও +1, দুইটার চার্জ সমান। এবং সোডিয়াম আয়ন ও কপার আয়ন এর ব্যাসার্ধ প্রায় সমান। মূল পার্থক্য কি? একটার ডি আছে, একটার ডি নাই, ডি আছে, ডি নাই। তাহলে বিজ্ঞানী ফাজান বলতেছে যে সকল ক্যাটায়নের ডি অরবিটাল বা এফ অরবিটাল আছে সেখানে পোলারন বেশি হবে। তাহলে পোলারন বেশি হলে যৌগটা কি হবে? অধিক সমযোজী হবে। আবার যদি অধিক সমযোজী হয় গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কমে যাবে। তাহলে NaCl ও CuCl এর মধ্যে কপার আয়নে ডি অরবিটাল বিদ্যমান, পোলারন বেশি, সমযোজী বেশি, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কম। এই আচ্ছা, আমরা বিভিন্ন যৌগের মধ্যে তুলনা শিখলাম যে কোনটা অধিক সমযোজী, কোনটা অধিক আয়নিক। আচ্ছা, এবার আমরা প্রকৃত ব্যাখ্যায় চলে যাই। এই যে মনে করি আমরা যে A+ আকার কি ছোট, আর B- আকার কি বড়, তাহলে ক্যাটায়ন ইলেকট্রন আকর্ষণ করে আর অ্যানায়নের ইলেকট্রন এইদিকে স্থানান্তরিত হয়, এর নাম কি? পোলারন। তাহলে আমরা বলতেছি যে ক্যাটায়ন যত ছোট হবে এবং অ্যানায়ন যত বড় হবে পোলারন তত বেশি হবে। আমরা সবাই জানি যে নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যাবে আকর্ষণ কমবে আর শক্তি বাড়বে। এইখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এই ইলেকট্রনের আকর্ষণ নিউক্লিয়াসের সাথে বেশি, এই ইলেকট্রনের আকর্ষণ নিউক্লিয়াসের সাথে একটু কম, আর এই ইলেকট্রনের আকর্ষণ আরো কম, কিন্তু শক্তি বেশি।
তাহলে ইলেকট্রন নেবে ক্যাটায়ন, ছাড়বে কে? অ্যানায়ন। তাহলে অ্যানায়ন যত বড় হবে তার এই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ কি বাবা? কমে যাবে। অ্যানায়ন যত বড় হবে তার ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ কমে যাবে, ফলে সহজ ইলেকট্রন ছেড়ে দিতে পারবে। আর ক্যাটায়ন যত ছোট হবে এর নেওয়ার ক্ষমতা বেড়ে যাবে, কারণ ক্যাটায়ন ছোট মানে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বেশি। তাহলে অ্যানায়ন বড় হলে দেওয়ার ক্ষমতা বাড়লো, আর ক্যাটায়ন ছোট হলে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বাড়লো, ফলে পোলারন কি হবে? বেশি হবে। এরপর আমরা কি বললাম? চার্জ যত বেশি হবে পোলারন তত বেশি হবে। মানে এখানে আছে এ প্লাস, এখানে আছে বি মাইনাস, বি মাইনাস। এখন তোমরা খেয়াল করো ইলেকট্রন কয়টা কম? একটা কম। কয়টা বেশি? একটা বেশি। তাহলে এ নিতে পারবে একটা, এ দিতে পারবে একটা। এখানে তিনটা প্লাস, মানে কয়টা ইলেকট্রন কম? তিনটা কম। বি মাইনাস তিনটা, তাহলে কয়টা বেশি? তিনটা বেশি। তাহলে এ নেওয়ার ক্ষমতা বেড়ে গেল, এর ইলেকট্রন দেওয়ার ক্ষমতা বেড়ে গেল। তাহলে আমরা কি বলতেছি? যে ক্যাটায়ন অথবা অ্যানায়নের উচ্চ চার্জ, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ বেশি হলে পোলারন বেশি হবে। পোলারন কি হবে? বেশি হবে। তাহলে আমরা আজকে শিখলাম যে একটা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায় পোলারন, বিজ্ঞানী ফাজানের পোলারন সম্পর্কিত সূত্রের সাহায্যে। ক্যাটায়ন যত ছোট হবে পোলারন তত বেশি হবে, অ্যানায়ন যত বড় হবে পোলারন তত বেশি হবে। ক্যাটায়ন অথবা অ্যানায়নের চার্জ বেশি হলে পোলারন বেশি হবে, আর ক্যাটায়নের ডি অরবিটাল অথবা এফ অরবিটাল থাকলে পোলারন বেশি হবে। পোলারন যত বেশি হবে একটা আয়নিক যৌগ তত বেশি সমযোজী বৈশিষ্ট্য লাভ করবে। এটাকে বলা হচ্ছে পোলারন সম্পর্কিত বিজ্ঞানী ফাজানের সূত্র। আচ্ছা, এখন আমরা শিখব যে একটা আয়নিক যৌগ না একটা সমযোজী যৌগ কিভাবে আয়নিক যৌগের মতো আচরণ করে। তাহলে এই বিষয়টাকে আমরা বলি সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। যৌগটা দেখতে সমযোজী কিন্তু আচরণ করবে আয়নিক যৌগের মতো। তাহলে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য যদি বলি আমরা এইচ বন্ড এইচ, এটা হলো প্রায় বিশুদ্ধ সমযোজী। যদি আমরা বলি এফ বন্ড এফ, তাহলে এটাও বিশুদ্ধ সমযোজী। যখন আমরা বলবো এইচ এফ, কি বলবো? এইচ এফ, এটাকে আর বিশুদ্ধ
সমযোজী বলা যাবে না। আমরা কি বলি ডেল মাইনাস ডেল প্লাস। তাহলে সমযোজী যৌগের মধ্যে আংশিক মাইনাস এবং আংশিক প্লাস অথবা সমযোজী যৌগের মধ্যে আংশিক আংশিক ধনাত্মক চার্জ ও আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হওয়ার বিষয়কে বলা হয় সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য।